সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে বাজেটে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বললেন, ৮০% বাস্তবায়ন হলেও দেশের অর্থনীতি বদলে যাবে। বাজেটে মূল্যস্ফীতি নামানো কঠিন হবে, অভিমত সিপিডির। দুর্নীতি লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে, অভিযোগ বিরোধীদের। মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশে নিহত। কুষ্টিয়া সীমান্তে পুষেন চেষ্টা ব্যাহত। একসাথে কাজ করলে সমস্যা থাকবে না, আশা ভারতের নতুন হাই কমিশনারের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শুরুতে বাজেট প্রসঙ্গ। নতুন বাজেট সব শ্রেণী পেশার মানুষের বাজেট বলে দাবি করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সবাইকে ভিন্নধর্মী এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন বাজেটের অন্তত ৮০% বাস্তবায়ন হলেও দেশের অর্থনীতি বদলে যাবে এমন আশা তার। সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর ফলে দুর্নীতি কমবে বলে মনে করেন অর্থমন্ত্রী। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরদিনই সংশ্লিষ্ট মন্ত্রী সচিবদের নিয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে হাজির হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের এই সংবাদ সম্মেলনে নতুন বাজেটকে ভিন্নধর্মী দাবি করে তিনি বলেন, এই বাজেটের মূল লক্ষ্য বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থান তৈরি করা। এজন্য দক্ষতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। বলেন, সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তাতে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমবে। বাজেটে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা পূরণ সম্ভব হবে বলেও দাবি করেন তিনি। অর্থনীতির ভাবনার বাইরে ছিল, আমরা এই মানুষগুলোকে আনার চেষ্টা করেছি এবং সবার জন্য এই বাজেটে আপনারা লক্ষ্য করবেন অ্যালোকেশন ওয়াইজ আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে এবং রোড ম্যাপ দেওয়া আছে। সিপিডির মতো গবেষণা প্রতিষ্ঠান টার্গেট অনুযায়ী ৭ লাখ কোটি টাকা রাজস্ব আয় কঠিন হবে এমন মন্তব্য করলেও অর্থমন্ত্রীর আশা, স্বয়ংক্রিয় পদ্ধতির ব্যবহার ও আওতা বাড়িয়ে সেই লক্ষ্য পূরণ করা সম্ভব। আমাদেরকে যেই বিনিয়োগ, যেই সব জায়গায় বিনিয়োগ করছে আমরা সেই জায়গায় বিনিয়োগ করছি। আমরা কিন্তু বড় বড় মেগা প্রজেক্টে যাচ্ছি না, আপনারা খেয়াল করেছেন। আমরা বিশাল কোনো প্রজেক্টে যাচ্ছি না। সব কনসিডারেশনটা মাথায় রেখে আমাদের এই প্রোগ্রামটা করা হয়েছে। যদিও বা আমি আপনারা সবাই জানেন আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি এই বাজেটে, সুতরাং কিন্তু আমরা ট্রেন্ডটা সেট করে দিচ্ছি। বাংলাদেশের অর্থনীতি এখন যেখানে দাঁড়িয়ে আছে 2 বছরের কুশন লাগবে। 3rd ইয়ার থেকে ইকোনমি সামনের দিকে যাবে, স্থিতিশীল হবে, তারপরে সমৃদ্ধির দিকে যাবে। 4th 5th ইয়ারে গিয়ে ইনশাআল্লাহ 4th 5th ইয়ারে গিয়ে অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াবে এবং যা আমরা যেই ওয়াদাগুলো করেছি জনগণের কাছে সেগুলো পূরণ করতে আমরা সক্ষম। কালো টাকা সাদা করার সুযোগ প্রশ্নে অর্থমন্ত্রী জানান, মৌজা ভিত্তিক জমির দর যৌক্তিক করা হলেই এই সুযোগ বন্ধ হবে। বেতন ভাতা বাড়লে সরকারি কর্মচারীদের দুর্নীতিও কমবে। বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। এটা তো স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার একটা প্রবণতা থাকে, এটা তো অস্বীকার করে লাভ নেই। 11 বছরের পে স্কেল হয় নাই, কিন্তু এদিকে তো ইনফ্লেশন, মূল্যস্ফীতি, কস্ট অফ লিভিং তো বেড়েছে। তাহলে সেই জায়গাটা তো আমাদেরকে অ্যাডজাস্ট করতেই হবে, তাই না? বেসরকারি খাতে আবার ইনফ্লেশনের সাথে বেতন বাড়বে, এটা তো একটা ডিস্টরশন হয়ে যায়। সুতরাং এই জায়গাটাই আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, ইসলামী ব্যাংকে সরকার কোনো হস্তক্ষেপ করছে না, তবে ব্যাংকটিকে অস্থির করার অপচেষ্টা চলছে। এবং ইসলামী ব্যাংকের বোর্ড আমার ধারণা এই ব্যাপারে সজাগ আছেন, তারা কাজ করবেন। আমাদের কাছে যে সাপোর্টগুলো দিতে হয়, ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট, সেগুলো আমরা দিব। ফলে এটা নিয়ে আমার মনে হয় না খুব একটা সমস্যা আছে। যেটা স্বাভাবিকভাবে সবাইকে বুঝতে হবে যে আমাদের প্রায় 1/3 ডিপোজিট চুরি হয়ে গেছে। সৃজনশীল অর্থনীতি গড়ার পাশাপাশি রাজধানীর পূর্বাঞ্চলে 160 একর জায়গার উপর বিশ্বমানের পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও জানানো হয় সংবাদ সম্মেলনে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অর্থনীতির সব সূচকই চাপে থাকায় আসছে অর্থ বছরের 6.5% জিডিপি অর্জন ও মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে সরকারের লক্ষ্য অর্জন কঠিন হবে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগ রাজনৈতিক, অর্থনৈতিক ও একই সঙ্গে নৈতিকভাবে ঠিক হয়নি বলে গবেষণা প্রতিষ্ঠানটি মনে করে। আরও জানাচ্ছেন গোলাম ময়নুল আহসান।
ফেসবুকে যুক্ত হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় রাজধানীর হোটেলের 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক পর্যালোচনা জানাতেই সিপিডির এই মিডিয়া ব্রিফিং এর আয়োজন। মাত্র 4 মাসের মাথায় একটি জাতীয় বাজেট তৈরি করেছেন। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বাজেটটি এমন একটি সময় বিএনপি সরকারকে দিতে হয়েছে যখন অর্থনীতি বিভিন্নভাবে চাপের মুখে। এমন একটা সময় এসেছে যখন অর্থনীতিতে বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়েছে এবং গত প্রায় 4 বছর থেকে আমরা জানি যে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। তার পাশাপাশি দেখছি আমাদের প্রবৃদ্ধি দুর্বল হয়ে পড়েছে, দুর্বল ব্যক্তি খাতের বিনিয়োগ, কর্মসংস্থান হচ্ছে না, রাজস্ব আহরণে ঘাটতি রয়েছে এবং ব্যাংকিং খাত দুর্বল অবস্থায় রয়েছে। রাজস্ব আহরণ সব বেশ কিছু লক্ষ্যমাত্রা আর একটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল বলে মনে করে সিপিডি। বাস্তবায়নের যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা প্রথম কথা হলো যে ভিত্তিটা ধরা হয়েছে, সেই ভিত্তিটা কিন্তু ধরা হয়েছে যে চতুর্থ কোয়ার্টারে চলমান অর্থ বছরে একটা চাঞ্চল্যকর একটা পরিস্থিতির সৃষ্টি হবে যখন নাকি আমাদের প্রবৃদ্ধির মাত্রা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের ইনফ্লেশনের মাত্রা হঠাৎ করে কমে যাবে, আমাদের প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ রেট সেটা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের যে সম্পদ আহরণ সেটা হঠাৎ করে বেড়ে যাবে। এই যে প্রাক্কলনটা করা হয়েছে, আমার মনে হয় যে এটা আরও বাস্তবসম্মত করলে বাজেটের শৃঙ্খলাটা আরও ভালো হতো। বর্তমানে যে সক্ষমতা আছে এনবিআরের, প্রশাসনিক দক্ষতা, অটোমেশনের দক্ষতা, এগুলি যে আছে সেইটার প্রেক্ষিতে এবং সংস্কার যদি আরও বেগবানভাবে শুরু না করা হয় তাহলে সেই প্রেক্ষিতে এটা আহরণ করা 54% প্রবৃদ্ধি করা কষ্টকর হবে। বরাবরের মতো বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের বিরুদ্ধে সিপিডির অবস্থান তুলে ধরেন। যতবারই কালো টাকা সাদা করার স্কোপ দেওয়া হয়েছে তার থেকে সরকারের কাছে আয় খুবই কম আসছে, বরং এটা একটা অন্যদের জন্য এটা একটা মরাল হ্যাজার্ড সৃষ্টি করে থাকে। সেই জন্য আমরা বলেছি যে এটা অর্থনৈতিকভাবে এটা যুক্তিসঙ্গত না, এটা নৈতিকভাবেও এটা কাম্য না। বিনিয়োগ সহ অর্থনৈতিক গতিশীলতা সরকারের গ্যাস বিদ্যুৎ নিশ্চিত করার উপর অনেকটা নির্ভর করছে বলেও মনে করে সিপিডি। আমাদের তো বৈদেশিক গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। নিত্যপণ্যের দাম কমার সুফল সারা দেশের মানুষই ভোগ করবে, সবার জন্য এটি ভালো খবর, শুধু বিএনপির নয়, মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শুক্রবার কক্সবাজারের চকরিয়ায় প্রধানমন্ত্রী জনসভাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, যারা এটিকে দলীয় বাজেট বলছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। এ সময় বিরোধী দলকে ইঙ্গিত করে সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি একা সরকার গঠন করেনি, অনেক দল নিয়ে জোটবদ্ধ নির্বাচন ও সরকার গঠন করেছে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। মন্ত্রী আরও জানান, এবারের বাজেট গরিব দুঃখী মেহনতি মানুষের বাজেট। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম কমবে, এটা কি বিএনপির জন্য করা হয়েছে? এটা সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের সমস্ত নিম্নবিত্ত মধ্যবিত্তের সাধারণ জনগণের চাহিদা যে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য কমবে। এই বাজেট কি গণমুখী না, দরিদ্রমুখী বাজেট না, জনপ্রত্যাশা অনুযায়ী বাজেট না? অবশ্যই। আর যে সমস্ত অঙ্গীকার আমাদের ছিল তারুণ্যের জন্য এবং উদ্যোক্তা সৃষ্টির জন্য, তরুণ প্রজন্মের চাহিদা মেটানোর জন্য, সেই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরেছি সেখানে। এই বাজেটে দুর্নীতি লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এবারের বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট, যা ব্যাংক ঋণ এবং বিদেশি ঋণের উপর নির্ভরশীল। বাজেট ঘোষণার একদিন পর গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এসব কথা বলেন তিনি। ব্যাংকিং খাতে আওয়ামী লীগের রেখে যাওয়া পথেই বর্তমান সরকার হাঁটছে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। বলেন, গার্মেন্টস খাতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়ানোর ফলে রপ্তানি আয় হুমকির মুখে পড়বে। রাজস্ব আয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত রূপরেখা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তার। জুলাই সনদের ভিত্তিতে বাজেট না হওয়ার কারণে দুর্নীতির সুযোগ থেকে যাচ্ছে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। কর বৃদ্ধি যে করা হয়েছে, যেগুলো সাধারণ নাগরিক জীবনে, গার্মেন্টস শিল্পের উপরে অন্য জায়গায় ইফেক্ট করবে, ভাষার সলচাতুরি ওনারা বলেছেন যে আমরা করের উৎস বাড়াচ্ছি, করের জাল তৈরি করে নাগরিক জীবনে এটার যে প্রেশার প্রভাবটাকে
ওনারা শব্দ প্রয়োগের মাধ্যমে সেই চালাকি করে কর বৃদ্ধির জায়গাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সেটা এই বাজেটের একটা বড় বৈশিষ্ট্য যে এত বড় ঘাটতি বাজেটের ব্যয় সংকুলান ব্যাংক লোন করা হবে, তাতে আমার কর্মসংস্থান, আমাদের বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ তো অটোমেটিক্যালি কমে যাবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবারের বাজেটে অর্থনীতি সংস্কারের প্রতিফলন ঘটেনি, বরং বড় বাজেট দুর্নীতির সুযোগ বাড়ায়, তা বাস্তবায়নে কঠিন হয়ে পড়বে। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে জুমার নামাজ শেষে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে এনসিপি, জামায়াত ও 11 দলকে কোণঠাসা করার চেষ্টা করছে। যেখানে দেশে প্রতিষ্ঠান তৈরি করার কথা, সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর আঘাত হানছে। সরকার এস আলমের হাতে আবারও ইসলামী ব্যাংককে তুলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। বড় বাজেট মানে সেটাকে কিন্তু বড় দুর্নীতি করারও সুযোগ থাকে। এই যে বিভিন্ন কার্ড বলেন, খাল খনন কর্মসূচি বলেন, সরকার দলীয় এমপিরা যে বরাদ্দ পাচ্ছে, যেটা বিরোধী দলীয় এমপিরা পাচ্ছে না, আওয়ামী আমলের সেই টাকা কিভাবে তারা আদায় করবে, তাদের বিচার কিভাবে নিশ্চিত করবে, পাচারকৃত টাকা কিভাবে তারা আনবে। এস আলম সহ এই বড় বড় যারা মাফিয়া অলিগার্ক রয়েছে, ফ্যাসিবাদের দ্বারা পুষ্ট হয়ে যারা জনগণের টাকা লুট করেছে, এখন বিদেশে আছে, বিদেশে টাকা পাচার করছে, তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনবে, সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। বরং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় ঘটনা ঘটে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, নিশ্চিন্তপুর এলাকায় বনু নদীতে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করে। এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানিয়েছেন, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। পুশিন নিয়ে ঢাকা দিল্লি একসাথে কাজ করছে বলে জানিয়েছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল সকাল 11টার দিকে বেনাপোল পেট্রোপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপির নেতার সড়ক পথে যশোর থেকে ঢাকায় পৌঁছানোর কথা। এর আগে গত এপ্রিল মাসে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের 55 বছরের সম্পর্কের ইতিহাসে ভারত এবার প্রথম কোনো রাজনীতিবিদকে দেশটির হাই কমিশনার করে বাংলাদেশে পাঠালো। ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্যে আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব, কিন্তু আপনার সাপোর্ট থাকা দরকার। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে চীনের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ চীন মৈত্রী উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, চীন অনেক শক্তিশালী দেশে পরিণত হয়েছে, তারা তাদের জনগণের জন্য অনেক কল্যাণকর কাজ করে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ে চীনের বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘায়ু হবে। আজকে সারা পৃথিবীতে চীন একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে। চীন সবচেয়ে বেশি এখন তাদের জনগণের কল্যাণ করেছে। এখন বিভিন্ন দেশে তারা আমাদেরকে সমর্থন, যেভাবে আমাদেরকেও সমর্থন দিচ্ছে, আমাদের উন্নয়নের ক্ষেত্রে তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে। আগামী 2-1 মাসের মধ্যেই তিনি এখানে চীনা প্রতিনিধিদের পাঠাবেন, যারা এই অঞ্চলে শিল্প কারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবে আমাদের ব্যবসায়ীদের সঙ্গে। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরো একবার জানি। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে বাজেটে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বললেন, 80 বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি বদলে যাবে। বাজেটে মূল্যস্ফীতি নামানো কঠিন হবে, অভিমত সিপিডির। দুর্নীতি লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে অভিযোগ বিরোধীদের।
মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশে নিহত, কুষ্টিয়া সীমান্তে পুশিন চেষ্টা ব্যাহত। একসাথে কাজ করলে সমস্যা থাকবে না, আশা ভারতের নতুন হাই কমিশনারের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।